রাজনৈতিক নেতাদের সঙ্গে নিউ ইয়র্কে সরকারি সফরের প্রধান উপদেষ্টা। রাজনৈতিক নেতাদের উপস্থিতি নিয়ে প্রশ্ন রাশেদের। রাতভর বৃষ্টি, সাত সকালে ডুবল ঢাকা। বংশালের রাস্তায় জমে থাকা পানিতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু। রাবিতে চলছে শাটডাউন কর্মসূচি, শিক্ষক কর্মকর্তাদের মানববন্ধন। দুর্গাপূজার পরে রাকসু নির্বাচন চায় ছাত্রদল। অবহেলিত সম্ভাবনার সাতক্ষীরা, থমকে আছে অবকাঠামো সংকটে। সঠিক পরিকল্পনায় বদলে যেতে পারে উপকূলীয় জেলা, মত বিশেষজ্ঞদের। এবং বেড়েই চলেছে ইসরায়েলের বর্বরতা, গাজায় একই পরিবারের 25 জনকে হত্যা। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল পেরু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর 3টার সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস, সসের বস। চলে যাচ্ছি পুরো খবরে। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে গেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই সফরে 3 রাজনৈতিক দলের নেতারাও রয়েছেন। এই নিয়ে চলছে আলোচনা সমালোচনা। সরকার পক্ষ বলছে, ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্ব যেহেতু রাজনীতিবিদদের হাতেই থাকবে, এই কারণেই দেশের গুরুত্বপূর্ণ নানা আলোচনায় রাজনৈতিক দলের প্রতিনিধিদের যুক্ত করা হচ্ছে। 3টি রাজনৈতিক দলের নেতাদের অংশগ্রহণের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের সমাধানের পথ খুলতে পারে বলে মত বিশেষজ্ঞদের। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সফর সঙ্গে এবার 3টি রাজনৈতিক দলের নেতা। সরকার প্রধানের এই সফরে রাজনৈতিক প্রতিনিধিদের যুক্ত করা নিয়ে চলছে নানা আলোচনা। জানা গেছে, এই সফরের বেশ কিছু সাইডলাইন বৈঠকে প্রধান উপদেষ্টার পাশাপাশি অংশ নেবেন এই রাজনৈতিক নেতারাও। এছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গেও একটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাদের। সরকারি সফরে রাজনৈতিক নেতাদের নিয়ে যাওয়ার উদ্দেশ্য কি, সেখানে কি ভূমিকা রাখবেন তারা, আর কেনই বা নির্দিষ্ট 3টি দলের প্রতিনিধিকেই নিয়ে যাওয়া হচ্ছে, সামনে আসছে এমন নানা প্রশ্ন। সরকারের পক্ষ বলছে, ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্ব যেহেতু রাজনীতিবিদদের হাতেই থাকবে, এ কারণেই দেশের গুরুত্বপূর্ণ নানা আলোচনায় রাজনৈতিক দলের প্রতিনিধিদের যুক্ত করা হচ্ছে। অন্যদিকে রাজনৈতিক দলের নেতারা বলছেন, গণ অভ্যুত্থানের পর দেশ গঠনে রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছে। আন্তর্জাতিক মহলে এমন বার্তা দিতে চায় সরকার, আর এ কারণেই এই সফরে যুক্ত হচ্ছেন তারা। নির্দিষ্ট 3টি দল থেকে প্রতিনিধি নির্ধারণের এই সিদ্ধান্ত নির্বাচনের আগে অন্য রাজনৈতিক দলগুলোর কাছে ভুল বার্তা দিচ্ছে কিনা উঠেছে এমন প্রশ্ন। এ বিষয়ে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ বলছেন, আগামীতে ক্ষমতায় আসার সম্ভাবনা, অভ্যন্তরীণ রাজনীতিতে দলীয় প্রভাব এবং দলীয় সক্ষমতার বিষয়টি বিবেচনায় রেখে প্রতিনিধি ঠিক করা হয়েছে। তিনি বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশ প্রশ্নে একটি ঐক্য তৈরি হয়েছে। তবে এমন সব আলোচনার বাইরে সরকারের দিক থেকে রাজনৈতিক দায় বণ্টনের একটি চেষ্টাও দেখছেন রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ। তারা বলছেন, রাজনৈতিক ঐক্য সবার সামনে তুলে ধরার পাশাপাশি এই মুহূর্তে বাংলাদেশে মার্কিন প্রভাবের যে বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে, সেখানেও রাজনৈতিক দলগুলোকে সঙ্গে রাখতে চাইছেন প্রধান উপদেষ্টা। এছাড়া 3টি রাজনৈতিক দলের নেতাদের অংশগ্রহণের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের সমাধানের পথ খুলতে পারে বলেও মত বিশ্লেষকদের। মামদুহা রাইসা, জাগো নিউজ। প্রধান উপদেষ্টার সরকারি সফরে রাজনৈতিক দলের নেতাদের যুক্ত হওয়া নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের স্টাফ রিপোর্টার নাহিদ সাব্বির। সাব্বির, আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ আপনাকে। আমরা যেমনটি দেখছিলাম প্রতিবেদনে যে প্রধান উপদেষ্টা সরকারি সফরে দেশের বাইরে আছেন এবং 3টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে গেছেন তিনি। তো অন্তর্বর্তী সরকারি এই সফরে শুধু 3টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের যুক্ত করার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত আসলে কেন এবং এটি রাজনীতির মাঠে কতটুকু প্রভাব ফেলবে বলে আপনার মনে হয়? জি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে প্রতি বছরই যখন জাতিসংঘের অধিবেশন শুরু হয়, তখন জাতিসংঘের যে সদস্যভুক্ত দেশগুলো, সেই দেশের সরকার প্রধানরা জাতিসংঘের অধিবেশনেও যোগ দেয়। এবার যেহেতু বাংলাদেশের রাজনৈতিক সরকার না, আপনি জানেন যে 24শে গণঅভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সেই সরকারের
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এই জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গেছেন। কিন্তু আমরা এবারের অধিবেশনটা বাংলাদেশের জন্য একটু ভিন্নতা দেখছি এই কারণে মূলত এর আগে যেই সরকারগুলো যেত সাধারণত সেই সরকারের লোকজন বা মন্ত্রী আমলা এবং সংশ্লিষ্ট যারা ছিলেন তারাই মূলত সেই সরকার প্রধানের সাথে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতেন। কিন্তু আমরা এবার দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে অন্যান্য 3টি রাজনৈতিক দলের নেতারাও এই জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছে। যেমন বিএনপি থেকে গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা যিনি রয়েছেন ডক্টর হুমায়ুন কবির, তিনি কিন্তু গিয়েছেন। বিএনপি থেকে 2জন গিয়েছেন। আর আমরা দেখেছি যে বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে জামায়াত ইসলামী নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহির যিনি রয়েছেন তিনি গিয়েছেন এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, এই 3টা রাজনৈতিক দল থেকে মোট 4জন প্রতিনিধি কিন্তু প্রধান উপদেষ্টার এই সফর সঙ্গী হয়েছেন। এটি নিয়ে আসলে অনেক ধরনের কথা হচ্ছে এই কারণেই যে বাংলাদেশে তো রাজনৈতিক দল আরও রয়েছে, তো 3টি রাজনৈতিক দলকে কেন বেছে নেওয়া হলো? এর প্রধান উপদেষ্টার যে প্রেস উইং সেখান থেকে যেটি বলা হয়েছে যে বাংলাদেশের রাজনৈতিক দল তো অনেকগুলাই রয়েছে, কিন্তু সবার কার্যক্রম বা সবার প্রভাব রাজনীতিতে বা জনগণের মধ্যে যে প্রভাব সেটা কিন্তু সবার একরকম না। তো ক্ষমতার ভারসাম্য এবং আগামী জাতীয় রাজনীতিকে নির্বাচনকে সামনে রেখে সেই নির্বাচনে কারা ক্ষমতায় যেতে পারে এরকম একটি প্রেডিকশন এবং রাজনীতিতে যাদের অনেক বেশি প্রভাব, এই সব বিষয় মিলেই কিন্তু আসলে এই সফরে 3টা রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়ে প্রধান উপদেষ্টা সফর সঙ্গী করা হয়েছে। যদিও আমরা দেখেছি যে এই 3টা দলকে চুজ করার ক্ষেত্রে পরবর্তীতে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু কিছুটা হলেও মনক্ষুণ্ণ হয়েছে। আপনি জানেন যে গতকাল রাতে কিন্তু গণ অধিকার পরিষদের রাশেদ খান তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এবং বলেছেন যে প্রধান উপদেষ্টার যে সফর সঙ্গে এই 3টা রাজনৈতিক দল কেন হলো, অন্য দলগুলো কেন হলো না, এটি নিয়ে তিনি প্রশ্ন তুলছেন এবং তিনি বলছেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে এমনটি বলেছেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য, এই সরকারই আসলে বৈষম্যমূলক কাজ করছে যেহেতু অন্য দলগুলোকে নেওয়া হয় নাই। তো এটি একটি বার্তা। গতকালকে রাতে প্রধান উপদেষ্টার সহ তার সফর সঙ্গী যারা ছিলেন তারা মূলত ঢাকা ছেড়েছেন এবং আগামী 2রা অক্টোবর তারা দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে। আপনি যেমনটি বলছিলেন সাব্বির যে বৈষম্য বিরোধী আন্দোলনের পরেও যে সরকার আমরা পেয়েছি এবং সেও নাকি বৈষম্য করছে, এটা যেমন জনগণ বলছে। তো এই সিদ্ধান্ত, এই যে 3টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত, আরো অন্য রাজনৈতিক দল থাকা সত্ত্বেও এটা কি অন্য রাজনৈতিক দলের জন্য কোনো বিভ্রান্তিকর বার্তা পাঠাচ্ছে নাকি রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার জন্য এটা একটি কার্যকর পদক্ষেপ বলে মনে করছেন? এখানে অনেকগুলো বিষয় আছে যে আমি তো কিছুক্ষণ আগে আপনাকে বললাম যে এর আগে যেই জাতিসংঘের অধিবেশনগুলো ছিল সেই অধিবেশনে কিন্তু আসলে সংশ্লিষ্ট যেই দল সরকার গঠন করতো তার লোকজনই মূলত যেত। কিন্তু এবার যেহেতু গণঅভ্যুত্থানের পরে আমরা বলছি যে এই যে সরকার গঠিত হলো, যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার তো কোনো রাজনৈতিক সরকার না এবং এমন একটি বার্তা আসলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যেটি যে এই যে একটা বার্তা যে এই সরকার তো পরবর্তী নির্বাচন দিয়ে এর পরবর্তীতে জাতীয় নির্বাচনের মাধ্যমে তো রাজনৈতিক সরকার আসবে বাংলাদেশে ক্ষমতায়। তো এই যে আপনার ক্ষমতা বলেন, তারপরে আপনার বিভিন্ন পরিকল্পনা বলেন, যেহেতু জাতিসংঘের একটা অধিবেশন এবং এখানে সাইডলাইন অনেক বৈঠক হবে, তো পরবর্তীতে সরকার এমন 3টা দলকে চুজ করছে যে তাদের মধ্যে থেকে হয়তো বা কেউ, যেহেতু তারা বৃহৎ বাংলাদেশের বড় রাজনৈতিক দল, তাদের মধ্যে থেকে পরবর্তীতে কেউ হয়তো দেশের ক্ষমতাভার গ্রহণ করবে জনগণের ভোটের রায়ের মাধ্যমে, সেই ধারণা থেকে মূলত কিন্তু তাদেরকে চুজ করে এখানে নিয়ে যাওয়া হয়েছে। তো অন্যান্য রাজনৈতিক দলের যে মনোক্ষুণ্ণের বিষয়, হ্যাঁ স্বাভাবিকভাবে, কারণ আপনি দেখেছেন যে ঐক্যমত্য কমিশনের যে বৈঠক, সেই বৈঠকেও কিন্তু প্রায় 30টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে, তারা প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছে। ঐক্যমত্য কমিশনের যারা অন্যান্য সদস্য ছিলেন সহসভাপতি সহ তাদের সাথে দীর্ঘদিন ধরে বৈঠক করে বৈঠকের পরবর্তীতে যে একটা সিদ্ধান্তে, জুলাই সনদের একটা সিদ্ধান্তে এসেছেন। তো এই জায়গাগুলোতে কিন্তু আবার প্রধান উপদেষ্টা যখন বিভিন্ন সংকটে বা দেশের জন্য একটু পরিস্থিতি খারাপ হয় বা রাজনৈতিক একটু উত্তেজনা তৈরি হয়, আমরা তখন দেখি যে প্রধান উপদেষ্টা তার বাসভবনে অন্য সব রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক করেন। তখনও কিন্তু বেশ কিছু রাজনৈতিক দলের নেতারা ডাক পায় সেই বৈঠকে। কিন্তু এবার যখন জাতিসংঘের এই জাতিসংঘ সম্মেলনে কিন্তু আসলে এই 3টার বেশি অন্য কোনো রাজনৈতিক দল দাওয়াত পায়নি বা অন্য কোনো রাজনৈতিক দলের নেতারা এখানে যেতে পারে নাই। তো যার কারণে একটু মনোক্ষুণ্ণ হওয়ার বিষয়টা স্বাভাবিক আমার কাছে মনে হচ্ছে। এবং অন্যান্য রাজনৈতিক দলের বিশেষ করে গণ অধিকার পরিষদের যে প্রতিক্রিয়া, হয়তো 2-1জন প্রতিক্রিয়া জানাচ্ছেন, হয়তো অনেকে জানাচ্ছেন না, কেউ হয়তো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাচ্ছেন, অদূর ভবিষ্যতে হয়তো বা কেউ গণমাধ্যমে এরকম বার্তা বা এরকম বক্তব্য দিতেও পারেন, যে কারণে একটু
আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটা মনোক্ষুণ্ণ বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে হওয়াটা একটু স্বাভাবিক এবং সেটি হয়েছে বলে মনে হচ্ছে এখন পর্যন্ত। আপনি যেমনটি বলছিলেন সাব্বির, যে রাজনৈতিক দল যে দল ক্ষমতায় থাকতো সেই দলেরই প্রতিনিধিদের এই ধরনের সফর সঙ্গী করা হতো, অন্য রাজনৈতিক দলের অন্তর্ভুক্তিটা ছিল না। তো রাজনৈতিক বিশ্লেষকরা যে মনে করছে রাজনৈতিক নেতাদের অন্তর্ভুক্ত করার মাধ্যমে আমাদের সরকার অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধ দূর করার চেষ্টা করছে বা রাজনৈতিক দায় বন্টনের চেষ্টা করছে, এটা আসলে কিভাবে করছে বলে আপনি মনে করেন? এটা সত্য এই কারণেই যে আমি তো কিছুক্ষণ আগে বললামই আপনাকে যে রাজনৈতিক যে দল সরকার গঠন করে, ইতিপূর্বে যে দলগুলো সরকার গঠন করেছে, তারা যখন এই সম্মেলনে যেত তখন তার সেই দলের তো মন্ত্রী স্বাভাবিকভাবে পররাষ্ট্রমন্ত্রী বা অন্যান্য মন্ত্রণালয়ের দায়িত্বে যেসব মন্ত্রীরা ছিলেন তারা এবং সংশ্লিষ্ট বিভিন্ন সচিব বা আমলারা তারা হলো এই সফর সঙ্গী হতেন সাধারণত। কিন্তু এবার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার একটা অরাজনৈতিক সরকার এবং অভ্যুত্থানের পরে সরকার গঠিত হয়েছে, যার কারণে এই সরকার তো কোনো রাজনৈতিক সরকার নাই, সরকার কোনো রাজনৈতিক ব্যক্তিত্বও নাই এখন। তো এই সরকার যখন ডক্টর মোহাম্মদ ইউনূস যখন এই সফরে যাচ্ছেন তখন নিশ্চিতভাবে তিনি অন্যান্য হয়তোবা আমরা ইয়েতে দেখেছি যে কয়েকটি রাষ্ট্রপ্রধানের সাথে তার বৈঠক হওয়ার কথা রয়েছে এবং সাইডলাইন কিছু বৈঠক হবে জাতিসংঘের, এবং জাতিসংঘে কিন্তু আসলে বিভিন্ন বিষয় নিয়ে তুলে ধরা হয়, বাংলাদেশের বিভিন্ন ইন্টারন্যাশনাল বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ তার পক্ষে মতামত জানায় যে বাংলাদেশের অবস্থানটা আসলে কি হবে। সেই জায়গাগুলোতে যেহেতু আমার মনে হয় যে ডক্টর ইউনূস এই রিস্কটা নিতে যাচ্ছেন না যে তিনি এরপরে যখন জাতীয় নির্বাচন দিয়ে যখন চলে যাবেন, যখন রাজনৈতিক দল ক্ষমতায় আসবে যে কোনো একটি দল, যখন এই ধারাবাহিকতা বজায় থাকে বা তার যে স্টেটমেন্ট জাতিসংঘের অধিবেশনে সেটির ধারা যেন বজায় থাকে বা সরকার কোনো বিষয় নিয়ে মুভ করতে পারে ভবিষ্যতে বা করবে, যে অঙ্গীকার করবে জাতিসংঘে বা অন্যান্য দেশের সাথে বিভিন্ন চুক্তি বলেন বা যে কোনো ইস্যুতে একটা বোঝাপড়ার ব্যাপার থাকে, তিনি আসলে এই দায়টা একা নিতে যাচ্ছেন না। তিনি রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে যাচ্ছেন, যে এমন 3টা রাজনৈতিক দলকে চুজ করেছেন যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল, যদি এনসিপি নতুন রাজনৈতিক দল এবং বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে এখন তো বিএনপি, যেহেতু আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, আওয়ামী লীগ সাংগঠনিক কার্যক্রম করতে পারছেন না। এরপরে আপনার জামাত ইসলাম অন্যতম বড় রাজনৈতিক দল, গণঅভ্যুত্থানের শক্তি হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে এবং গণঅভ্যুত্থানের অন্যান্য শক্তি থেকে যেমন জাতীয় নাগরিক পার্টি এনসিপি তৈরি হলো, তারাও গণঅভ্যুত্থানের শক্তি হিসেবে এই রাজনৈতিক দল হিসেবে এই জাতিসংঘের সফরে ডাক পেয়েছেন। তো এটি আপনি একদিকে বলতে পারেন যে সামনের যেই কার্যক্রম সরকারের, সেই কার্যক্রমকে যাতে রাজনৈতিক দলকে নিয়ে ইনভলভ করে সরকার আগাতে যাচ্ছে এবং বিশ্ববাসীর কাছে একটা বার্তা দেওয়া যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আসলে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলো আছে। প্রথম কথা, একদম সাফ কথা, যে এটি বলার জন্যই মূলত এই রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে যাওয়া, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, তিনি যে কাজগুলো করছেন তিনি একা কাজ করতে যাচ্ছেন না, তিনি বলতে যাচ্ছেন যে আমি যে কাজগুলো করছি বা আমি যে স্টেটমেন্ট দিচ্ছি আমার সাথে বাংলাদেশের বড় রাজনৈতিক দল, বৃহৎ যে রাজনৈতিক দলগুলো এবং আগামীতে সম্ভাব্য যারা ক্ষমতায় আসবে তারা আমার সাথে রয়েছেন। এই বিষয়টি মূলত মনে হচ্ছে একদমই তাই সাব্বির, এবং আপনি খুব সুন্দর করে বলছিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘ সফরে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে নেয়ার বিষয়ে প্রশ্ন তুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তার মতে সরকার নিজেদের সুরক্ষার স্বার্থে তাদের সঙ্গে নিয়েছে, সেখানে রাজনৈতিক নেতাদের কোনো কাজ নেই। সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। ওই পোস্টে রাশেদ খান লিখেছেন, উপদেষ্টারা প্রোটেকশনের জন্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়েছেন, স্বাভাবিকভাবেই সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ করবে, হয়তো গালিগালাজ বা অপদস্থ করার মতো ঘটনাও ঘটতে পারে। তিনি লিখেছেন, ইতোমধ্যে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা ব্যানার নিয়ে নেমেছে, একই সঙ্গে আওয়ামী লীগও সেখানে রয়েছে, ফলে বিদেশের মাটিতে মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মনে করেন, সরকারের উপদেষ্টারা যতই বড় কথা বলুন না কেন, রাজনৈতিক দলগুলোর সমর্থন ও সহযোগিতা ছাড়া তারা টিকে নেই, বরং বৈষম্য দূর করতে এসে এই উপদেষ্টা পরিষদ আরও বৈষম্য তৈরি করছে। শ্রেষ্ঠের শেষে তিনি প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফর সফল ও সার্থক হওয়ার কামনা করেছেন। এবছর শারদীয় দুর্গাপূজায় কোথাও নিরাপত্তার কোনো ঝুঁকি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, এবারের দুর্গাপূজা ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আগের চেয়ে আরও বেশি উন্নত হবে। সোমবার সকালে তিনি নারায়ণগঞ্জ শহরে শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার সব ধরনের মানুষ যাতে মিলেমিশে উৎসব উদযাপন করতে পারেন, সরকার সেই লক্ষ্যে ইতিপূর্বে দেশের সবগুলো পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করা হয়েছে। প্রতিমা নির্মাণের শুরু থেকেই প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে তাদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। এবার তাদের আয়োজন খুবই ভালো, এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই এবং ডিসি মহোদয় আমাদের বললেন টোটাল এই পূজা ইসের জন্য কত লাখ দিতে টোটাল 32 লাখ টাকা দেওয়া হয়েছে এবং প্রতিটা মণ্ডপে 500 কেজি করে চাউল দেওয়া হয়েছে এবং এই পূজা যেন ভালোভাবে মানে উদযাপন করতে পারে এবং এটা কিন্তু একটা ধর্মীয় অনুষ্ঠান, এটার কিন্তু পবিত্রতাও একটা রক্ষা করতে হবে এবং এই সব ধর্ম মিলে যেন এখানে একভাবে কাজ করতে পারে এই ব্যবস্থা করা হয়েছে। টানা বৃষ্টিতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, বাড়ছে যানজট আর গুনতে হচ্ছে বাড়তি ভাড়াও। আবহাওয়া অধিদপ্তর বলছে, সোমবার দুপুর পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রাজধানী ঢাকায় রোববার রাত থেকে টানা বৃষ্টি হচ্ছে। এতে রাজধানীর বিভিন্ন সড়ক থেকে অলিগলি সহ বিভিন্ন এলাকায় পানি জমে তৈরি হয় জলাবদ্ধতা। বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। জলাবদ্ধতার কারণে সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। কোথাও কোথাও ময়লা পানি পারাপার করতে দেখা যায় রিকশা ও ভ্যান ড্রাইভারদের। মানুষের অভিযোগ, জলাবদ্ধতার অজুহাতে বাড়তি ভাড়া দিতে হচ্ছে তাদের। যাত্রী সকালে পানি গাজিতে যাত্রী পুরো আওলা লেগে গেছে, যাত্রী কম ছিল, বারে বেশি সময় তো একটু বেশি হবে। কিছু জায়গায় তো মনে করেন যে যাত্রী খারাপ হয়ে রয়েছে, রিক্সা পাইতে আছে না, কিছু পাইতে আছে না পানির ভিতরে। অনেকে 10 টাকা বেশি দিতে আছে, কেউ 10 টাকা 20 টাকা চা খাইতে দিতে আছে, আবার কেউ লিগেলটাও দিতে আছে। সকালে ফার্মগেট, ধানমন্ডি, আসাদগেট, কলাবাগান, মোহাম্মদপুর, নিউ মার্কেট, মগবাজার, মিরপুর 10 ও শেওড়াপাড়ায় হাঁটু পানি থেকে কোমর সমান পানি জমে থাকতে দেখা যায়। বিশেষ করে আসাদগেট, মগবাজার ও মিরপুর শেওড়াপাড়ায় পরিস্থিতি ছিল আরও ভয়াবহ। আবহাওয়া অধিদপ্তর জানায়, রবিবার রাত 12টা থেকে সোমবার সকাল 6টা পর্যন্ত ঢাকায় 34 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামী 2 দিনে বঙ্গোপসাগরে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা বৃষ্টিপাত আরও বাড়িয়ে তুলতে পারে। সোমবার দুপুর পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। অফিসগামী ও সাধারণ মানুষ এই আকস্মিক বর্ষণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন। কেউ বাসায় আটকে গেছেন, আবার কেউ কোমর সমান পানি পেরিয়ে গন্তব্যে পৌঁছাতে বাধ্য হয়েছেন। নিউজ ডেস্ক, জাগো নিউজ। রাজধানীর বংশাল নাজিরা বাজার এলাকায় রাস্তায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে আমিন নামে বাইসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি একটি বেকারি দোকানের কর্মচারী। সোমবার সকাল 9:15টার দিকে বংশাল নাজিরা বাজার চৌরাস্তা কাজী আলাউদ্দিন রোডের জামাই গলিতে এই দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল 9:45টার দিকে মৃত ঘোষণা করেন তাকে। পথচারীরা জানান, সকালে বাইসাইকেল নিয়ে নাজিরা বাজার কাজী আলাউদ্দিন রোড দিয়ে যাচ্ছিলেন ওই যুবক। হঠাৎ বাইসাইকেল সহ পানিতে পড়ে যান। দেখতে পেয়ে বাঁশ দিয়ে তাকে টেনে দূরে নিয়ে আসা হয়। এরপর পানি থেকে তুলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক জানান তিনি মারা গেছেন। ঘটনাস্থলে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটি আছে। রাতে বৃষ্টিতে রাস্তায় পানি জমে গেছে। ধারণা করা হচ্ছে সেই খুঁটি থেকেই বিদ্যুতায়িত হয়েছিল পানি। মৃত আমিনের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার টেলিসানি গ্রামে। বাবার নাম মোহাম্মদ বাদশা মিয়া। বর্তমানে হাজারীবাগ বিজিবি 1 নম্বর গেট এলাকায় থাকতেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য সহ শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় কমপ্লিট শাটডাউন ঘোষণা করে মানববন্ধন করেছেন শিক্ষক কর্মকর্তারা। সোমবার বেলা 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই কর্মসূচি পালন করেন তারা। এদিন সকাল থেকে ঘোষিত মানববন্ধন শাটডাউন চলছে। মানববন্ধনে শিক্ষক কর্মকর্তারা বলেন, শনিবার বিশ্ববিদ্যালয়ে যেই ঘটনা ঘটেছে তা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আগে ঘটেনি। এই ঘটনার বিচার না হওয়া পর্যন্ত তারা অবস্থান থেকে সরবে না। সোমবার সকাল থেকে বন্ধ আছে সব বিভাগের ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম। ক্যাম্পাস ঘুরে দেখা গেছে সকাল থেকে ক্যাম্পাস বেশ ফাঁকা।
শিক্ষার্থীদের আনাগোনা নেই বললেই চলে। অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। এর আগে পোষ্য কোটা নিয়ে উদ্ধৃত পরিস্থিতি নিয়ে জরুরি সিন্ডিকেট মিটিং শেষে পোষ্য কোটা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। সেই সঙ্গে শনিবারের ঘটনায় 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে কর্তৃপক্ষ। তবে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা করে কর্মকর্তা কর্মচারীরা। আজ যত সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা জড়িত তাদের কেউ ঘরে ফিরে যাব না। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ, হল সংসদ ও সিনেট নির্বাচন পূজার পরে চায় শাখা ছাত্রদল। সোমবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে সাংবাদিকদের কথা জানান শাখা ছাত্রদলের সহ সভাপতি ও রাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবির। তিনি বলেন, গেল 48 ঘন্টা আগে যে উৎসব মুখর পরিবেশ এবং ভোটার প্রার্থীদের আনাগোনা ছিল সেটা এখন অনেকটা স্থবির হয়ে গেছে। সর্বোচ্চ ভোটার উপস্থিতি নিয়ে একটা সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা জানান তিনি। আমরা দেখছি গত 48 ঘন্টা আগে আমাদের যে ক্যাম্পাসে যে উৎসব মুখর পরিবেশ এবং ভোটার এবং প্রার্থীদের আনাগোনা ছিল সেটা কিন্তু এখন অনেকটাই স্থবির হয়ে গেছে। ভোটার নেই বললেই চলে, বেশিরভাগ স্টুডেন্ট আমাদের বাড়িতে চলে গেছে। তো আমরা চাই সর্বোচ্চ ভোটার উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে একটি নির্বাচন। তো এক্ষেত্রে আমাদের যদি নির্বাচন কমিশন পুনরায় বিবেচনা করেন, শিক্ষার্থীদের এবং ভোটারদের উপস্থিতির কথা বিবেচনা করেন, তা সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা শিক্ষার্থীদের পালস বোঝার চেষ্টা করেন এবং নির্বাচনটা আমি চাই দুর্গাপূজার পরেই হোক। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। অর্থনীতি, ক্রীড়া ও প্রাকৃতিক সৌন্দর্যের সম্ভাবনাময় সাতক্ষীরা থমকে আছে অবহেলা আর অবকাঠামো সংকটে। ভাঙা বাঁধ, ভাঙাচোরা রাস্তার দুর্যোগের ক্ষত পেরিয়ে এগিয়ে যাওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন এখানকার মানুষ। স্থানীয়দের দাবি, টেকসই বাঁধ, রেল যোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সুন্দরবন ঘিরে ইকো ট্যুরিজম গড়ে তোলা। অবকাঠামো উন্নয়ন আর সঠিক পরিকল্পনার মধ্য দিয়েই বদলে যেতে পারে উপকূলীয় এই জেলা, এমনটাই মত বিশেষজ্ঞদের। ফারিজুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। সাতক্ষীরা অর্থনীতি, ক্রীড়া আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার সম্ভাবনার নাম। অথচ দীর্ঘদিনের অবহেলায় পিছিয়ে পড়েছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের এ জেলা। এই সড়কটি দেশের পর্যটকদের সুন্দরবনে প্রবেশের একমাত্র পথ। অথচ ভাঙা রাস্তা আর জনদুর্ভোগ এখানকার নিত্যসঙ্গী। পর্যটনের অপর সম্ভাবনাময় জেলা হলেও অবকাঠামো সংকটে থমকে আছে সব উদ্যোগ। মহাসড়কে ধানের চারা রোপণ করা হয়েছে, মাছ ছেড়ে দেওয়া হয়েছে, খানা খন্দকে ভরে গেছে। তো এইরকম একটা অবস্থার মধ্য দিয়ে আমরা মনে করি যে সাতক্ষীরা জেলার উন্নয়ন বঞ্চিত থাকতে পারে না। আজকে আমরা বৈষম্যহীন বাংলাদেশের কথা সর্বস্তর থেকে বলছি, তাহলে সাতক্ষীরা জেলা কেন বৈষম্যের শিকার হবে? সাদা সোনা খ্যাত চিংড়ি বিদেশে রপ্তানি করে কোটি কোটি ডলার আয় করেছে সাতক্ষীরা জেলা। বাংলাদেশ থেকে প্রথম ইউরোপে রপ্তানি হওয়া আমও এসেছে এখানকার বাগান থেকে। তারকা খ্যাতির ক্ষেত্রেও পিছিয়ে নেই সাতক্ষীরা। বাংলাদেশ জাতীয় দলের মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার কিংবা মৃত্যুঞ্জয় চৌধুরীর মতো তারকা ক্রিকেটারের উত্থান এই জেলা থেকেই। নারী ফুটবলে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক আফিদা খন্দকারও সাতক্ষীরার সন্তান। সাতক্ষীরাবাসী 1947 সাল থেকে অবহেলিত এবং এই যে ছাত্র সমাজ এবং বর্তমানে সাতক্ষীরা চিংড়ি মাছ এবং আম, কুল এগুলো দিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করে বাংলাদেশ সরকার। সেই টাকাগুলোই যদি সাতক্ষীরাবাসী উন্নয়নের জন্য কাজ করে তাহলে আমরা সাতক্ষীরাবাসী অনেক উপকৃত হব। অবকাঠামো উন্নয়ন আর সঠিক পরিকল্পনার মধ্য দিয়েই বদলে যেতে পারে উপকূলীয় এই জেলা, এমনটাই মত বিশেষজ্ঞদের। ফারিজুল ইসলাম, জাগো নিউজ। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় একই পরিবারের 25 সদস্যকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি সেনারা। রোববার গাজা সিটির সাবরা পাড়ায় এই হামলা চালানো হয়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রোববার ভোরে সাবরা এলাকায় একাধিক বাড়িতে বোমা হামলা চালায় ইসরায়েলি সেনারা। আগস্টের শেষ দিক থেকে এই এলাকায় ট্যাঙ্ক দিয়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দখলদার নেতানিয়াহু বাহিনী।
প্রতিবেদনে বলা হয়, হামলার পর কমপক্ষে 17 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো অনেকেই চাপা পড়ে থাকার আশঙ্কায় উদ্ধারকর্মী ও স্থানীয়রা খালি হাতে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে প্রায় 50 জন আটকা পড়েছে বলে তারা আশঙ্কা করছেন। ফিলিস্তিনি পরিবারটি এখনো আটকে পড়া বাকিদের উদ্ধারে জরুরি সাহায্যের আবেদন করেছে। ঘটনাস্থলে থাকা পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা এখনো ধ্বংসস্তূপ থেকে চিৎকারের কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে লাতিন আমেরিকার দেশ পেরু। দেশটির রাজধানী লিমায় জেনজি তরুণদের বিক্ষোভে সহিংসতায় কমপক্ষে 18 জন আহত হয়েছেন। এদের মধ্যে পুলিশ সদস্য ও সাংবাদিকও রয়েছেন। স্থানীয় সময় রোববার স্থানীয় কর্তৃপক্ষ ও স্বাধীন সংগঠনগুলোর প্রকাশিত হিসাব থেকে এই তথ্য জানা গেছে। এফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, এর আগে শনিবার শত শত বিক্ষোভকারী রাজধানীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা পাথর ছুড়লে পুলিশ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। জেনজি তরুণদের ডাকা এই বিক্ষোভে প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের প্রশাসনের বিরুদ্ধে ক্ষুব্ধ অন্যান্য গোষ্ঠীও যোগ দেয়। সন্ধ্যা নামার পর বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ও সংসদ ভবনের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ বাধা দেয়। শনিবার পুলিশের পক্ষ থেকে প্রথমে তাদের 3 জন সদস্য আহত হওয়ার কথা জানানো হলেও পরে সেই সংখ্যা বেড়ে 12 জনে দাঁড়ায়। পেরুর জাতীয় সাংবাদিক সমিতি জানায়, পুলিশের ছড়া গুলিতে 6 সাংবাদিক আহত হয়েছে। তাদের মধ্যে 2 জন স্থানীয় রেডিও স্টেশন এক্সিটোসা নোটিসিয়াসের সাংবাদিক। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনে জেলা ও বিভাগের অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর করা এবং বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করা হয়েছে। টাঙ্গাইলের তপন, লক্ষ্মীপুরের কামরুল, গোপালগঞ্জের খসরু ও রাজবাড়ী থেকে দুলাল সহ মোট 4 ব্যক্তি বাদী হয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করেন। সোমবার এই সংক্রান্ত বিষয় হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এর শুনানি হতে পারে। বিসিবি নির্বাচন আগামী 4 অক্টোবর। তার আগে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হিসেবে মনোনীত হয়ে নির্ধারিত সময়ের মধ্যে বিসিবিতে ফর্ম জমা দিয়েছিলেন সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা। তবে অ্যাডহক কমিটি থেকে যেসব জেলা ক্রীড়া সংস্থা কাউন্সিলরের জন্য মনোনয়ন দেয়নি, তাদের আবেদন বাতিল করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেই সঙ্গে প্রধান নির্বাহীর পরিবর্তে নতুন করে নিজে সই করে অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর দিতে বলেছেন বিসিবি সভাপতি। জানিয়ে গেল 2 দিন বেশ জোরে সোরে আলোচনা তৈরি হয়েছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রাজনৈতিক নেতাদের সঙ্গে নিউ ইয়র্কে সরকারি সফরের প্রধান উপদেষ্টা। রাজনৈতিক নেতাদের উপস্থিতি নিয়ে প্রশ্ন রাশেদের। রাতভর বৃষ্টি, 7 সকালে ডুবল ঢাকা। বংশালের রাস্তায় জমে থাকা পানিতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু। রাবিতে চলছে শাটডাউন কর্মসূচি, শিক্ষক কর্মকর্তাদের মানববন্ধন। দুর্গাপূজার পরে রাকসু নির্বাচন চায় ছাত্রদল। অবহেলিত সম্ভাবনার সাতক্ষীরা, থমকে আছে অবকাঠামো সংকটে। সঠিক পরিকল্পনায় বদলে যেতে পারে উপকূলীয় জেলা, মত বিশেষজ্ঞদের। এবং বেড়েই চলেছে ইসরায়েলের বর্বরতা। গাজায় একই পরিবারের 25 জনকে হত্যা। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল পেরু। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশজুড়ে সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।